অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হঠাৎ ফজলুর মোবাইলে হাসিনার কল, অবাক করা ঘটনা। হঠাৎ ফজলুর মোবাইলে হাসিনার কল, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আমি আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন প্রত্যেকের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই সময়ে যে বিষয়টিকে ঘিরে টক অব দ্য কান্ট্রি, সেই রকম একটি বিষয়, মানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের কীর্তি নিয়ে এই আলোচনা। আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে আপনারা অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। প্রিয় দর্শক, আমি আলোচনার ভেতরে প্রবেশ করতে চাই তার আগে ফজলুর রহমানের একটি অভিযোগ খণ্ডন করতে চাই। তিনি বলেছেন যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে কালো শক্তি জামাত, কিন্তু আজকের ব্রিফিং এ অস্বীকার করেছেন। তিনি বলেছেন বলেননি। তিনি আসলে কি বলেছেন চলুন সেটা আমরা একবার দেখে নিতে চাই যে সত্যিই কি আসলে ফজলুর রহমান এই মন্তব্যটি করেছিলেন। চলুন আমরা দেখব। যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি, সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম। প্রিয় দর্শক, আজকে ফজলুর রহমান কি বললেন সেটাও তো দেখে নেওয়া উচিত, কারণ রাজনৈতিক নেতারা প্রতিনিয়তই দ্বিচারিতা করেন। তারা কথা বলে আবার গণমাধ্যমের উপর চাপিয়ে দেন, বলেন যে না আমি এই ধরনের কথা বলিনি। আসলে তিনি কি বলেননি? তিনি যদি না বলে থাকেন তাহলে তো আমাদের কোনো সমস্যা নেই, বা যারা এর প্রতিবাদ করছে তারা ভুল করছে। চলুন তিনি আজকে কি বললেন। না, তাদেরকে আমি কালো শক্তি বলি না, আপনারা আমাকে দেখান তাইলে আমি বলবো। এই যে তিনি স্পষ্টভাবেই বললেন যে আমি কালো শক্তি বলিনি, অথচ আমরা দেখতে পাচ্ছি তিনি ভিডিওতে একই কথা বলেছেন। শুধু তাই নয়, এর একটি ব্যাখ্যাও তিনি দিয়েছেন। প্রিয় দর্শক, তাহলে তিনি এখন কেন না করছেন হঠাৎ করেই? এর পেছনেও নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। যাই হোক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে ঘিরে নানা ধরনের মতামত, মন্তব্য আমরা দেখছি। সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে ভাইরাল হয়েছে এই ঘটনা। নেটিজেনরা অনেক কিছু লিখছেন, অনেক ধরনের মন্তব্য করেছেন। আজকে আমি আলোচনার যে হেডলাইন দিয়েছি, হঠাৎ ফজলুর মোবাইলে হাসিনার কল, অবাক করা যা ঘটল। একজন নেটিজেন ফেসবুকে লিখেছেন যে গণ অভ্যুত্থানের পর থেকেই ফজলুর রহমান নানা ধরনের মন্তব্য করছেন যা গণ অভ্যুত্থানের বিপক্ষে যাচ্ছে, আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। অনেকে বলছেন, ওই নেটিজেন লিখেছেন যে অনেকে বলছেন যে আওয়ামী লীগের এই দুঃসময়ে যখন বাংলাদেশে বসে কেউ কথা বলতে পারছে না, তখন ফজলুর রহমান আওয়ামী লীগের পক্ষে দুর্দান্ত উচ্চারণ করে যাচ্ছেন দাপটের সঙ্গে, কেউ তাকে থামাবার নেই। তো এই রকম পরিস্থিতিতে তিনি 5ই আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত এই কথা বলে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সবার হৃদয়ে আঘাত এনেছেন। অন্যদিকে এই বক্তব্যটি পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে গিয়েছে, কারণ আওয়ামী লীগ 1 বছর ধরে এই বয়ানই ছড়িয়ে দিতে চেষ্টা করেছিল যে গণ অভ্যুত্থান আসলে জনগণ করেনি, বা এটি গণ অভ্যুত্থান নয়, এটি একটি দাঙ্গা, এটি ঘটিয়েছে জামাত শিবির। সেই কথাই কিন্তু ফজলুর রহমান বললেন। তো নেটিজেন বলছেন, ওই নেটিজেন তার ফেসবুকে লিখেছেন যে এই ধরনের মন্তব্যের পর হঠাৎ করেই ফজলুর রহমানের মোবাইল ফোনে কল আসতে পারে পলাতক শেখ হাসিনার। কল আসার সঙ্গে সঙ্গে ফজলুর রহমান আবেগ আপ্লুত হয়ে মোবাইল ফোনকে জড়িয়ে ধরতে পারেন। এরপর তিনি বলতে পারেন, নেত্রী, আমি আপনার ছাত্রলীগের সভাপতি ছিলাম, কিন্তু আমাকে আপনি কিছুই দেননি। অনেক অনেক সুযোগ সুবিধা আমি চেয়েছিলাম, তা পাইনি, যে কারণে আমি আসলে শিবির পরিবর্তন করে বিএনপিতে যোগ দিয়েছি। এখন আপনার এই দুঃসময়ে আমি জীবনের ঝুঁকি নিয়ে কথা বলছি। অবশেষে আপনি আমাকে ফোন দিলেন। 16 বছর তো আপনি আমাকে ফোন দিলেন না। তখন শেখ হাসিনা যদি বলেন, আচ্ছা তুমি অনেক ভালো কাজ করছো, তোমার প্রতি আমি সন্তুষ্ট। পূর্ণ সন্তুষ্টি নিয়ে তোমাকে বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করে দিলাম। তুমি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম চালিয়ে যাও। তখন কি ঘটতে পারে, এই প্রশ্নটিও আবার নেটিজেন করেছেন যে ফজলুর রহমান শেখ হাসিনার পক্ষ থেকে এই ধরনের কথা শোনার পর কি করতে পারেন। নেটিজেন পরের লাইনে লিখেছেন যে শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ফজলুর রহমান পাওয়ার পর, এই কথা শোনার পর তিনি অজ্ঞান হয়ে গেলেন।
তার হাত থেকে ছুঁড়ে পড়ে গেল মোবাইল ফোনটি। প্রিয় দর্শক, এই ধরনের অনেক অনেক রসময় কথা, অনেক অনেক ইঙ্গিতবাহী মন্তব্য, তির্যক মন্তব্য এখন ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কিন্তু ফজলুর রহমানের রাজনৈতিক ইতিহাসও তো আমাদের খানিকটা জানা প্রয়োজন, প্রিয় দর্শক। আসলে তার রাজনৈতিক ইতিহাস সবাই আমরা জানি যে তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটিখানি কথা নয়। আর একটি ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন অনেক শক্তিশালী, বাংলাদেশের নানা ইতিহাসের বাঁকে তাদের ভূমিকা রয়েছে, সেই ছাত্র সংগঠনের সভাপতি হবার পর সম্পূর্ণ ভিন্ন আরেকটি রাজনৈতিক দলে তিনি যুক্ত হলেন, মানে বিএনপিতে এলেন। আ শুধুমাত্র ফজলুর রহমান নয়, বিএনপিতে আরেকজন আছেন, যিনিও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। পরে সুযোগ সুবিধা না পেয়ে, অনেকে বলে থাকেন, এটা আমার কথা নয়, যে তিনি বিএনপিতে এসেছেন। তিনি হচ্ছেন হাবিবুর রহমান হাবিব। প্রিয় দর্শক, এই দুজন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এখন বিএনপিতে আছেন। অনেকে অবাক হতে পারেন যে ছাত্রলীগের মতো সংগঠনের সর্বোচ্চ পদে গিয়ে আবার বিএনপিতে এলেন, হেতু কি? রহস্য কি? অবশ্যই না পাওয়ার হিসেব নিকেশ তো আছেই, প্রিয় দর্শক। এখন আমরা দেখে নিতে চাই যে হাবিবুর রহমান হাবিব রাজনৈতিক ক্যারিয়ারে কি সাফল্য যুক্ত করেছেন। চলুন এই ধরনের একটা তথ্য আমাদের কাছে আছে, আমরা দেখাতে চাই। আমরা উইকিপিডিয়া থেকে এই তথ্যটি নিয়েছি। দেখুন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তিনি ১৯৮৬ সালে কিশোরগঞ্জ ৩ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। মানে হুসেইন মোহাম্মদ এরশাদ তার স্বৈর শাসনের আমলে দুটো নির্বাচন দিয়েছিলেন, ৮৬ এবং ৮৮। তো ৮৬ তে অংশগ্রহণ করে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি হয়েছিলেন। ৯১ এ তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে অংশগ্রহণ করে ৪০,০০০ ভোট পেয়েছিলেন, পরাজিত হয়েছেন। ২০০১ এ কৃষক শ্রমিক জনতা লীগ থেকে অংশ নিয়ে তিনি ৬৩,৬৫৬ ভোট পেয়েছিলেন। ২০০১ এ তিনি কৃষক শ্রমিক জনতা লীগ করতেন। এটি হচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর রাজনৈতিক দল। কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ছিলেন ফজলুর রহমান। তিনি ২০০১ এও জিততে পারেননি। ৯৬ সালে তিনি স্বতন্ত্র নির্বাচন করেও জিততে পারেননি। এটি বিএনপি করেছিল নির্বাচন। ওই নির্বাচনের মেয়াদ, মানে নির্বাচনকালীন সরকারের মেয়াদ খুবই অল্প সময়ের জন্য ছিল। মাত্র ৩ থেকে ৪ মাসের জন্য ছিল। ওই সংসদেই আসলে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয়। আপনারা সবাই জানেন। ৯৬ এর ওই নির্বাচনে আওয়ামী লীগ, জামাত সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেনি। এরপর ২০০৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে ৯২,০০০ ভোট পান, কিন্তু পরাজিত হন। ২০১৮ সালে বিএনপির পক্ষ থেকে আবার নির্বাচন করেন। তিনি ভোট পান ৪,৯০৮ ভোট। এটাকে কিন্তু রাতের ভোট বলা হয়। এই রাতের ভোটেও তার নেত্রী শেখ হাসিনা তাকে বিজয়ী করেননি। এই হচ্ছে ফজলুর রহমানের রাজনৈতিক ইতিহাস। প্রিয় দর্শক, আপনারা দেখে নিলেন। তিনি কেন হঠাৎ করেই এই ধরনের কথা বলছেন? এই ধরনের কথা বলার রহস্য কি? তিনি ৫ই আগস্ট ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর থেকেই কিন্তু নানা ধরনের বিরূপ মন্তব্য করছেন। তিনি ১৬ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছেন। নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে। কিন্তু ৫ই আগস্টের পরে হাসিনা সরকারের পতন হওয়ার পর তিনি কেন মন খারাপ করলেন? এই প্রশ্নটি তো অনেকেই করতে পারেন যে তার মন খারাপের কারণ কি? দেখুন, আজকে তিনি আবার অনেক ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে, "আমি মবের শিকার হয়েছি, আমার জন্য দোয়া করবেন।" মবের শিকার দাবি করে দোয়া চাইলেন ফজলুর রহমান। আপনারা জানেন যে ফজলুর রহমানের বাসার সামনে কিছু সংখ্যক ছাত্র অবস্থান করছে। গত রাতেও তারা রাত জেগে ফজলুর রহমানের বাসা পাহারা দিয়েছে। আজকেও তারা সেখানে অবস্থান করছেন। তারা দ্রুততম সময়ের মধ্যে ফজলুর রহমানের গ্রেফতার চাইছেন। ইতিমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছে। তো ফজলুর রহমান কি আসলে মবে আক্রান্ত হতে যাচ্ছেন? এটা একটা প্রশ্ন। অথবা তিনি যে মন্তব্য করেছেন তার সুরাহা কি? আমরা জানি যে বিএনপির পক্ষ থেকে তাকে একটি শোকজ করা হয়েছে। সেই শোকজের তিনি জবাব দেবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আজকে তিনি সাংবাদিকদের বলেছেন যে, "যা কিছু বলতে হয় আমি আমার দলকে বলবো, কোনো ব্যক্তিবর্গ বা মিডিয়াকে বলবো না।" তো ফজলুর রহমানের শোকজের জবাব এখনো বিএনপি পায়নি। ফলশ্রুতিতে ২৪ ঘন্টার সময়কে বাড়িয়ে ৪৮ ঘন্টা করা হয়েছে। ফজলুর রহমানকে আরো ২৪ ঘন্টার সময় বিএনপি দিয়েছে। এই সময়ের মধ্যে যদি তিনি কোনো উত্তর না দেন, তাহলে হয়তো ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমি খবরটি আপনাদেরকে জানাচ্ছি যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজের জবাব দিতে আরো 24 ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার বিএনপির দপ্তর সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গতকালকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, এটি পেরিয়ে গেছে। এখন লিখিতভাবে এই সময়টি দিতে হবে। তবে সমকাল জানাচ্ছে যে ফজলুর রহমান ৭ দিনের সময় চেয়েছেন, কিন্তু দল তাকে 24 ঘন্টা সময় দিয়েছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে ফজলুর রহমান শোকজের জবাব যদি না দেন, তাহলে বিএনপি নতুন করে সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বস্ত সূত্র মারফত জেনেছি। প্রিয় দর্শক, আসলে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে কি ঘটতে পারে বা কি হতে পারে? প্রথমত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকালই মামলা করতে চেয়েছিল, কিন্তু আমরা আজকে পর্যন্ত মামলার খবর পাইনি। অন্যদিকে বিএনপি যেহেতু 24 ঘন্টা সময় দিয়ে আরো 24 ঘন্টা বাড়িয়েছে, সুতরাং সেই আমরা 24 ঘন্টা অপেক্ষার পরে হয়তো জানতে পারবো যে বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি উদ্ভট বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন, বিএনপির এই শোকজে কিন্তু বলা হয়েছে। এখন এই শোকজের জবাব কি হতে পারে? ফজলুর রহমান ইতোমধ্যে বলেছেন যে তিনি এই সব কথা বলেননি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে, অনেকগুলো মিডিয়াতে তিনি একই কথা বারবার বলেছেন যে ৫ই আগস্ট আসলে ঘটিয়েছে জামাত এবং তার অগ্রগামী দল ছিল শিবির। আর এই যে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, এরা কেবল অভিনয় করে গেছে, তাদের আমি অভিনেতা বলতে চাই, নেতা বলতে চাই না। তো এখন আ ছাত্র জনতার পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপি কি সিদ্ধান্ত নেয় সেই দিকে তারা তাকিয়ে আছেন। এরপর তারা ফৌজদারি মামলা করবেন এই বিএনপি নেতার বিরুদ্ধে। তবে বিএনপি নেতারা বলছেন যে ফজলুর রহমান আসলে প্রকৃত বিএনপি হতে পারেননি। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনকে ধারণ করতে পারেননি। তিনি আসলে বিএনপির ভেতরে ঘাপটি বেড়ে থাকা আওয়ামী লীগের একজন এজেন্ট। এরকমই মতামত দিচ্ছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। দেখা যাক শেষ পর্যন্ত ফজলুর রহমানকে ঘিরে কি ঘটে, অপেক্ষা করতেই হবে। তবে ওই যে নেটিজেনদের কাছ থেকে পাওয়া ফোন আলাপের কাল্পনিক এই ঘটনা, এটি কিন্তু সত্যিও হতে পারে। একটা তথ্য দিয়ে দেই, সাংবাদিক মাসুদ কামালের বিভিন্ন মন্তব্য বিভিন্ন সময়ে আওয়ামী লীগের পক্ষে যায়। একটি টকশোতে তিনি বলেছেন যে এই কারণে আওয়ামী লীগের অনেক নেতা হোয়াটসঅ্যাপে মাসুদ কামালকে ফোন করেন। এখন ফজলুর রহমান ধারাবাহিকভাবে আওয়ামী লীগের এই দুঃসময়ে কথা বলার কারণে তার কাছে যদি শেখ হাসিনার ফোন আসে, তাহলে নিশ্চয়ই সেটা অস্বাভাবিক কোনো ঘটনা হবে না। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।